সৎ মা কখনো তার নিজের সন্তান ছাড়া অন্য সন্তানকে আপন করে না। তোরা কি আমাকে দেখিসনি? আমার জীবনটা নরক হয়ে গেল। আমার বাবার কি নেই বলতো? হ্যাঁ, আমার জীবনটা কেমন হওয়ার কথা ছিল বল বন্ধু? সবই তো পেতাম আমি, কিন্তু এই সৎ মায়ের চক্করে আমার জীবনটা যে ছারখার হয়ে গেল। পড়ালেখা করতে পারলাম না, কিন্তু আমার ওই দুই ভাইকে দেখ, শহরে বড় বড় ব্যবসায়ী। আমার বাবাই তাদের পড়িয়েছে, আর আমি তাদের ব্যাগ জুতো এইসব বয়ে বেড়াচ্ছি। ন্যূনতম শিক্ষাটাও আমাকে পেতে দেয়নি ওই সৎ মা। না না, কখনো আমি বিয়ে করব না। আমার ছেলেকে আমি আমার মতন কষ্ট পেতে দেখতে পারবো না, কিছুতেই পারবো না। আপনারাও সত্যি আপনাদের বংশের প্রথম সন্তান। আপনারা যদি এরকম ব্যবহার করেন, আপনাদের বংশে আর কোনো সন্তান দেবে না ভগবান। সকালবেলায় গ্রামের বুড়ো বটতলায় বিচার বসেছে। কমলা দেবী তার দুই ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে বটতলায়। মেজ ছেলে অজয় আর ছোট ছেলে রমেশ। দেখুন জমিদার বাবু, বাবা কি করেছে না করেছে সেটা নিয়ে আমরা কি করব, তবে এটা তো ঠিক ও আমাদের বংশের কেউ নয়। তাহলে ও কেন পাবে বাবার সম্পত্তি? বাড়ি জমি সম্পত্তি যদি ভাগ হয়, সেটা আমাদের দুই ভাইয়ের মধ্যে ভাগ হবে। ওর সাথে তো আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের জমির একপাশে ওই ওই ঘরটাতেই থাকতো। বাবা মারা যাওয়ার আগে যদি সব সম্পত্তি আমাদের নামে লিখে দিয়ে যায়, আমরা তো কিছু করতে পারি না। হাত জোর করে দাঁড়িয়ে রয়েছে নীলকান্ত। এভাবে কি করে হয় বলুন জমিদার বাবু? আপনি তো সবই জানেন, আপনি বিচক্ষণ মানুষ। এখন আপনিই সবটা বুঝতে পারেন। একবার ভেবে দেখুন, আমার বাবা কি কখনো আমার সাথে এমন করতে পারে? সেটা তো আমি বুঝতে পারছি নীলকান্ত, কিন্তু তুমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করেছো? জমির সমস্ত কাগজে তোমার বাবার টিপছাপ রয়েছে। দেখুন, ছোটবেলা থেকে আমি আমার মায়ের ভালোবাসা পাইনি। বাবাই আমাকে আগলে রাখতেন। সংসারের অশান্তির জন্য ওই জমি দিয়ে একপাশে বাড়ি করে দিয়েছিলেন। একটু বড় হয়ে যেতেই আমি নিজের মতন করে অতি কষ্টে থেকেছি। বাবা কখনো আমার সাথে এরকমটা করতে পারে না। বিয়ে হয়ে যাওয়ার পর বাবা আমাকে বলেছিলেন, বাবা সম্পত্তির 3 ভাগ হবে, 1 ভাগ আমি পাব। এখন যদি এরকম না হয়, তাহলে আমি আমার খোকাকে নিয়ে কোথায় যাব বলুন? আহা, আমি তো সবই বুঝতে পারছি, কিন্তু এই টিপছাপের জায়গায় আমি কি করতে পারি? আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দেখি। আচ্ছা শুনুন কমলা দেবী, আমরা জানি আপনি নীলকান্তকে কিভাবে দেখেন, এবং ছোটবেলা থেকেই। থাক, আর বললাম না, আমার সব কথাই জানা, আর এই গ্রামের সকলেই জানে। তবে আপনি একটু বিচার করে দেখতে পারেন, এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে কোথায় যাবে? অবহেলার কারণে পড়ালেখাও করেনি, কোথাও গিয়ে খেতে পারবে না। এক টুকরো জমি আর থাকতে যদি দিয়ে দেওয়া হয়, তাহলে কি খুব ক্ষতি হবে কমলা দেবী? জমিদার বাবুর এই কথা শুনে কমলা দেবীর 2 ছেলে কমলা দেবীর দিকে তাকায়। আমি তো আপনার কাছে কখনো কিছু চাইনি। ওই জমিটার বাড়িটা এটা আমার কাছ থেকে কেড়ে নেবেন না মা। আমি জানি আপনি আমাকে সন্তান ভাবেন না, কিন্তু আপনি তো আমার মা। আর তাছাড়া কোথায় যেন পড়েছিলাম, কুসন্তান যদাপি হয়, কুমাতা কদাপি নয়। কমলা দেবীর মনটা একটু কোমল হয়, বলে, আচ্ছা ঠিক আছে, ওইটা নয় ওর কাছে থাক। ওই ঘরটা আজ থেকে তোমার নীলকান্ত। বেশ, তাহলে নীলকান্ত, আর তো কোনো সমস্যা রইল না। আশা করি তোমার এবার ভালোই হয়ে যাবে। যাও, মন দিয়ে কাজ করো, আর নিজের ছেলেটাকে মানুষ করে তোলো। জমিদার বাবু সভা শেষ করে চলে গেলেন। এমন সময় ছোট্ট খোকাকে নিয়ে নীলকান্ত বাড়ি ফিরে আসে। আসার পথে তার দেখা হয় পরেশের সাথে। তোর স্ত্রী মারা গেছে প্রায় কয়েক মাস হতে চলল। এবার একটা বিয়ে করে নে, নয়তো এই খোকাকে কে দেখবে বলতো? হ্যাঁ, এই কথা শুনে চমকে ওঠে নীলকান্ত। একদম না, তোর কি মাথা খারাপ হয়েছে?
সৎ মা কখনো তার নিজের সন্তান ছাড়া অন্য সন্তানকে আপন করে না। তোরা কি আমাকে দেখিসনি? আমার জীবনটা নরক হয়ে গেল। আমার বাবার কি নেই বলতো? হ্যাঁ, আমার জীবনটা কেমন হওয়ার কথা ছিল বল বন্ধু? সবই তো পেতাম আমি, কিন্তু এই সৎ মায়ের চক্করে আমার জীবনটা যে ছারখার হয়ে গেল। পড়ালেখা করতে পারলাম না, কিন্তু আমার ওই দুই ভাইকে দেখ, শহরে বড় বড় ব্যবসায়ী। আমার বাবাই তাদের পড়িয়েছে, আর আমি তাদের ব্যাগ, জুতো এইসব বয়ে বেড়াচ্ছি। ন্যূনতম শিক্ষাটাও আমাকে পেতে দেয়নি ওই সৎ মা। না না, কখনো আমি বিয়ে করব না। আমার ছেলেকে আমি আমার মতন কষ্ট পেতে দেখতে পারবো না, কিছুতেই পারবো না। যাক বাবা, ভালো হয়েছে। উফ, আমার যে কি চিন্তা হচ্ছিল। তবে দাদা, সবাই সমান হয় না, পৃথিবীতে ভালো মানুষও আছে। ভালো মানুষ কোথায়? কই, আমি তো দেখতে পাইনি, তাই আমি বিশ্বাস করি না। কিন্তু ভাই, তুই ভেবে দেখেছিস বাচ্চাটাকে কোথায় রাখবি? এত ছোট একটা বাচ্চাকে কোথায় রেখে কাজে যাবি তুই? হ্যাঁ বলতো, ও তো একা কিছুই করতে পারবে না। ওর বয়স কতটুকু? মাত্র 8 বছর। আয় খোকা, আমার কাছে আয়, নারকেল নাড়ু দেব। আচ্ছা ঠিক আছে, এত কথা ভাবতে হবে না। আপনারা যখন মাঠে ঘাটে কাজে যাবেন, খোকাকে আমার কাছে দেবেন, আমি দেখে রাখবো। আমিও একা মানুষ। নীলকান্তর মনে শান্তি ফিরে আসে। সেই দিন কোনো রকমে কেটে যায়। পরের দিন ছোট্ট খোকা ও ঠাকুমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। তখন সে ভীষণ সুন্দর একটা গন্ধ পায়। বুঝতে পারে ঘরে কিছু ভালো রান্না হচ্ছে। ছোট্ট খোকা, সে জানতো এটা তার কাকার বাড়ি, তাই সে বাড়ির ভেতরেই প্রবেশ করে। আরে খোকা, তুই এখানে কি করছিস? বাড়ি যাসনি? তোমরা কি খাচ্ছ গো? কি সুন্দর গন্ধ উঠছে, আমার না খুব খিদে পাচ্ছে। অমনি খেতে চলে এসেছে, ভিখারি কোথাকারের। আমি তো বুঝতেই পেরেছি যত সব আদিক্ষেতা। আমার ঘর থেকে বেরো বলছি, বেরো, আমার ঘর থেকে বেরো। জাতকুলে ঠিক নেই, সে এসেছে কিনা আমার ঘরে খাবার খেতে। বেরো। আমাকে স্কুলে মাস্টারমশাই পড়িয়েছে, সকলের সাথে মিলেমিশে ভাগ করে খেলে সেই খাবারের মজাই আলাদা। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। ও কাকি কাকি, আমাকে একটু দাও না গো, খাই। এটা কি খাবার গো? এই বলে খোকা আস্তে আস্তে খাবারের টেবিলের দিকে এগিয়ে যায়। এমন সময় ওই রমেশের স্ত্রী এসে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। কোথায় ভাবলাম ভালো করে বিরিয়ানিটা খাবো আর মাটন কষা খাবো, তা নয়, এখন এই ভিখারির ছেলেটা এসে উৎপাত শুরু করলো। এই এই, তুই যাবি? তোকে আর তোর বাপকে যে আমি ওই জমি দিয়েছি, ওটা নিয়েই থাক। একদম আর এই বাড়ির দিকে পা বাড়াবি না। আমার একদম তোদের সহ্য হয় না। সেদিন দয়া করে যা দেবার তোদের দিয়ে দিয়েছি, আর তোদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। যা যা, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। বলি সকলে মিলে খোকাকে ঠেলতে ঠেলতে ঘরের বাইরে বার করে দেয়। ছোট্ট খোকা মাটিতে পড়ে গিয়ে আঘাত পায়, কান্না করতে থাকে সে। তাকে দেখতে পেয়ে বিমলা ছুটে আসে। আরে আরে, আপনারা কি মানুষ নাকি? ছোট বাচ্চাটাকে এভাবে মারছেন? আর সত্যি কথা বলতে, ও তো আপনাদের এই বংশেরই সন্তান। দেখো দেখো, মায়ের থেকে মাসির দরদ বেশি। ভেতরে ভেতরে কোনো কিছু আবার আছে নাকি? ছি ছি দিদি, এ কি বলছেন আপনি? এই জাত কুলহীন ছেলেটাকে নিয়ে যাও তো এখান থেকে। আপনারাও সত্যি আপনাদের বংশের প্রথম সন্তান। আপনারা যদি এরকম ব্যবহার করেন, আপনাদের বংশে আর কোনো সন্তান দেবে না ভগবান। এই, তুই কোথাকার কে রে? এত কথা বলতে আসছিস? হ্যাঁ, এখান থেকে নিয়ে যাবি নাকি দুটোকে মেরে মেরে ঘরের বাইরে বার করব? চল খোকা, চল, এখান থেকে চল। তুই মন খারাপ করিস না খোকা, চল। খোকা আর বিমলা দুজনেই কাঁদতে কাঁদতে চলে আসে।
ঘরে এসেই নীলকান্ত আর পরেশ সবকিছুই শুনতে পায়। তোমাকেও বলি হারি, ছেলেটাকে সামলে রাখতে পারো না? ও গিয়েছিল কেন ওখানে? হ্যাঁ, আরে বিমলাকে কেন বকছিস তুই? খোকা ওখান থেকে চলে যাবে বিমলা হয়তো বুঝতে পারেনি অতটা। খোকা, তুমি আর কোনোদিন ওইদিকে যাবে না। ওরা আমাদের কেউ নয় বাবা। ওরাই তো আমার ঠাকুমা, কাকা, কাকিমা, বাবা। আমি তো তাই গিয়েছিলাম। ও বাবা, বাবা, ওরা সব কি সুন্দর খাবার খাচ্ছিল, আমি কখনো খাইনি। বিরিয়ানি, মটন কষা আমাকে খাওয়াবে বাবা? ও বাবা, ওই সব খাবারের তো খুব দাম। ও বাবা, আমার সামনেই তো জন্মদিন, সেদিন কাকি বলছিল, ও বিমলা কাকি, আমার জন্মদিনে আমাকে করে খাওয়াবে বলো, করে খাওয়াবে বলো না। আচ্ছা খোকা, ঠিক আছে, সে ভাবা যাবে। তুই এক কাজ কর, চল ভাত খাবি, চল, আমি রান্না করেছি, দেখবি, চল। ভাত খেতে বসেও খোকা বারবার মাটন কষা আর বিরিয়ানি খেতে চায়। রাত্রিবেলা সবাই শুয়ে পড়লে নীলকান্ত ঘরের বাইরে বেরিয়ে আসে একা। আকাশের দিকে তাকিয়ে ভাবতে থাকে সে, মাটন প্রচুর দাম, বিরিয়ানিরও দাম অনেক। হ্যাঁ, কিভাবে যে টাকা জোগাড় হবে কিছুই জানি না আমি। নীলকান্তর হাতে আর একটা মাত্র সপ্তাহ সময় আছে। সে মনে মনে প্রতিজ্ঞা করে তার ছেলেকে তার জন্মদিনে ভালো ভালো খাওয়ার সে খাওয়াবেই। পরের দিন সকালবেলায় অজয় আর রমেশ আসলো। নীলকান্ত, এই নীলকান্ত, তাড়াতাড়ি বেরিয়ে আয়। পুকুরে তোর বৌদি সোনার হাড় পড়ে গেছে, তো কয়েকজনকে দরকার। তোরা এই কাজটা করে দে, আমি তোদের কিছু টাকা দেব। এত বড় একটা কাজ করতে পারলেই আমি আমার ছেলের জন্য ভালো খাবার জোগাড় করতে পারবো। এইদিকে পুকুরে নেমে সবাই সোনার হার খুঁজতে ব্যস্ত, আর সেই দৃশ্য পুকুরের পাড়ে বসে দেখছিল খোকা। মেজ বউ আর ছোট বউ সেটা লক্ষ্য করে। আমি একটা ভালো বুদ্ধি পেয়েছি। কি বুদ্ধি? এখানে তো কোনো হার নেই। এদিকে যখন নীলকান্ত সোনার হার খুঁজতে ব্যস্ত, ঠিক সেই সময় মেজ বউ লুকিয়ে খোকার পাশে একটা সোনার হার রেখে দেয়, আর তারপরে চিৎকার করতে থাকে, কি হলো, কি হলো? সকলে চলে আসে খোকার কাছে। ও বাবা, তলে তলে এইসব পুকুরের সোনার হার নিজে তুলে ছেলেকে দিয়ে পাচার করাবার চেষ্টা, চোর কোথাকার। ও, তাই জন্যেই সোনার হার হারিয়ে গেছে শুনে সঙ্গে সঙ্গে কাজে রাজি হয়ে গেছিল। না না, আমি তো রাজি হয়েছিলাম বেশি টাকা পেলে আমার ছেলেকে বিরিয়ানি আর মাটন কষা খাওয়াতে পারবো এটা ভেবেই, তাই আমরা রাজি হই। আমি সত্যি হার দেখিনি, গোটা পুকুর আমি তন্ন তন্ন করে খুঁজেছি। সত্যি দাদা, পুকুরে হার ছিল না, পুকুরে কিছুই নেই। তাহলে কি আমরা মিথ্যে কথা বলছি? এত শয়তানি! ও হার চুরি করে ভেবেছিল এখান থেকে চলে যাবে। আমি ঠিক ধরে ফেলেছি। মারো, মারো ওকে। সকলে মিলে নীলকান্তকে মারতে থাকে। পরেশ খোকা আটকালেও তবুও তারা মারতে থাকে। আমি চুরি করিনি, আমি চোর নই, আমি আমি তো কেবল খোকাকে ভালো খাবার খাওয়াতে চেয়েছিলাম, তাই কাজটা করতে এসেছি। আমি আমি চুরি করিনি। আমার বাবাকে ছেড়ে দাও, আমার বাবাকে ছেড়ে দাও। তারপরেই তারা বাড়ি চলে আসে। বাড়িতে পৌঁছেই নীলকান্ত অসুস্থ হয়ে পড়ে। আমার জন্যই বাবার এরকম হলো। আমি আর কখনো কিছু খাবার বায়না করব না। বাবা তুমি দেখো, আমি আর কখনো বায়না করব না। মানুষ এতটা এতটা নীচ ছোট হতে পারে আমি জানতাম না। কি মার মেরেছে গো! আমার না মনে হয় এইসব ওদেরই চাল। দেখলে তো আমার চালাকি। বাবা, আমি তো ভেবেছিলাম সত্যি সত্যি হারটা। এইসব আমার চালাকি, বুঝলি তো ছোট? বুঝেছি বুঝেছি।
সবকিছু গুছিয়ে ফেল খোকা, আমরা চলে যাব। না বাবা, আমি আর কখনো কিচ্ছু তোমার কাছে বায়না করব না। এখানে আমরা থেকে আর কি করব বল? বাবা, আমরা যদি চলে যাই আমরাই দোষী হয়ে যাব। আমরা এখানে থেকেই লড়াই করব। আমি দেখিয়ে দেব আমরা কি করতে পারি। কি করবি তুই? তোমার সাথে কাজ করব, পড়ালেখা করব। আমরা অনেক কিছু করতে পারি বাবা। নিজের ছেলের সাহস দেখে নীলকান্ত আবারও উৎসাহিত হয়। কাজে লেগে পড়ে সে। রাত দিন এক করে জমিতে হরেক রকমের ফসল ফলায় সে। আরে দাদা, আপনি তো দেখছি জমিতে সব রকমের চাষ করেছেন। আমার ছেলের বুদ্ধি। কালকে হাটে বিক্রি করতে যাব। পরের দিন সবজি হাটে বিক্রি করে অনেক টাকা পায় সে, আর সেই টাকা দিয়েই হাঁস কিনে আনে। এই হাঁস মুরগি আমি পুষবো বাবা। দেখতে দেখতেই 1 বছর কেটে যায়। সেই হাঁস মুরগি থেকে আরো কয়েকটা জমি কেনে নীলকান্ত। খোকা পরেশ এখন নীলকান্তর সাথেই কাজ করে। এদিকে দিন যত যায় অজয় আর রমেশের ব্যবসা মন্দ হতে থাকে। কালক্রমে তাদের অভাব ঘিরে ধরে। ভেবেছিলাম দুজনে চলে যাবে, কিন্তু এখন তো দেখছি আমাদের সাথে উল্টোটা হচ্ছে রে। সত্যি, ওদের বাড়ি হয়েছে, পুকুর হয়েছে, জমি হয়েছে, খামার হয়েছে, আর আমাদের একই একই সব গেছে। ধার দেনে ডুবে গিয়েছে তারা। সংসারে ভালো করে খেতেও পায় না। সেদিন নীলকান্ত আর রমেশ সবজি আর মুরগি বিক্রি করে 4টি গরু কিনে আনে। সেই দেখে বিমলা বলে, আমার যে 16 কলা পূর্ণ হলো দাদা। আর কি কি বাকি আছে বলো তো দেখি। এত কিছুই তো করলে, এবার বিয়েটাও করে নাও। নীলকান্তর মুখ শুকিয়ে যায়। দাদা, আমার একটা অভাগী বোন আছে। মেয়েটা অভাগী, কালো বলে তার বিয়ে হচ্ছে না। তুমি তাকে বিয়ে করবে দাদা? ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে শাড়ি পরা এক শ্যামবর্ণের মেয়ে, হাতে জলের গ্লাস। এই নিন আপনাদের জল। নীলকান্তকে দেখতে পেয়ে শ্যামলী লজ্জা পেয়ে ঘরে চলে যায়। নীলকান্ত চুপচাপ ঘরে ফিরে যায়। কোনো মতেই নয়, এই সিদ্ধান্ত থেকে আমাকে কেউ নড়াতে পারবে না। কাজে ব্যস্ত হয়ে পড়ে নীলকান্ত আর পরেশ। ওরা একে একে সব করে ফেলে। তাদের পাকা বাড়ি হয়, গ্রামে সফল ব্যবসায়ী হিসাবে পরিচিতি পায়। এমনই এক সময় হঠাৎ সেদিন ঘরের ভেতর হাসির শব্দ শুনতে পেয়ে নীলকান্ত আর পরেশ উঁকি মারে। দেখতে পায় ঘরে বসে আছে বিমলা, শ্যামলী আর তাদের খোকা। খোকা দেখো, তোমার জন্য কিন্তু এত কিছু রান্না করেছি, সবটা খেতে হবে। আমি পারবো না, আমি যদি এত খাই আমার পেট ফেটে যাবে। চিন্তা নেই, আমি আবার পেট সেলাই করে দেব। সঙ্গে সঙ্গে খোকা, শ্যামলী আর বিমলা হাসিতে ফেটে পড়ে। নীলকান্তরও মনে হাসি ফুটে ওঠে।